জিওগ্রাফির এডুকেটর কিশোর স্যার। আজকে আমি তোমাদের ক্লাস উচ্চ মাধ্যমিকের জন্য জিওগ্রাফি বিষয়ে যে পরিষেবামূলক কার্যাবলী আছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, সেখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এসেছি। এর আগে আমি তোমাদের শিল্প স্থাপন সংক্রান্ত যে থিওরিগুলো সেগুলো বুঝিয়েছি, এবং ওখান থেকে বাদবাকি যে শিল্প চ্যাপ্টারে রয়েছে সেখানে আছে কি যে বিভিন্ন শিল্প অঞ্চলে কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্প, কার্পাস বস্ত্র শিল্প, সেগুলো গড়ে ওঠার কারণগুলো আছে। ওগুলো আমি কোশ্চেন আকারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে বুঝিয়ে দেবো, যেগুলো আসার মতো পরীক্ষায়, ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে। আজকে যেই জায়গাটাকে তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে সেই জায়গাটাকে আমি আগে ভিডিওতে কমপ্লিট করে দিচ্ছি, এবং গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে প্রশ্ন ধরে ধরে উত্তর ধরে ধরে আলোচনা করা থাকবে শিল্প চ্যাপ্টার থেকে। সেই জন্য একবারে এখন তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ পরিষেবামূলক কার্যাবলীতে চলে আসলাম। এখানে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা পরিষেবামূলক কার্যাবলী বলতে আমরা কী বুঝি? যেখান থেকে মানুষ কোনো না কোনো পরিষেবা তাদের আমাদের দৈনন্দিন জীবনে যেখান থেকে আমরা কোনো না কোনো পরিষেবা, কোনো না কোনো সুবিধা নিয়ে থাকি, তাকে বলা হয় পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী। তো এটা কোন স্তরে পড়ে? অর্থনৈতিক কার্যাবলীর তৃতীয় স্তরে পড়ে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে পরিষেবাটা, সেটা হলো কি বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। তো বাণিজ্য কাকে বলে? তো সাধারণভাবে পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয় এবং আনুষঙ্গিক কাজকর্মকে বলা হয় বাণিজ্য। মানুষের অভাবমোচন, মুনাফা অর্জনের জন্য কোনো দেশের বিভিন্ন অঞ্চলে বা দেশের মধ্যে বা পণ্যদ্রব্য সেবা কার্যের যে ক্রয় বিক্রয় এবং আমদানি রপ্তানি হয়, এই তার সমস্ত বিষয়গুলোকে একসঙ্গে, আনুষঙ্গিক কাজকর্মকে একসঙ্গে কী বলা হয়? বাণিজ্য বলা হয়। অর্থাৎ যেগুলো ঘাটতি রয়েছে সেগুলো মানুষ ক্রয় করে, আর যেগুলো মানুষের কাছে কোনো দেশের কাছে বা কোনো অঞ্চলের মধ্যে যেগুলো বেশি উৎপাদিত হয় সেগুলো কি ঘাটতি অঞ্চলে বিক্রি করা হয়। এটাই হচ্ছে কি ব্যবসা বাণিজ্য। খুব ভালোভাবে বুঝো এই ব্যবসা বাণিজ্য। এখানে ব্যবসা বাণিজ্যের শ্রেণীবিভাগ দেখো, বিনিময়ের স্থানের ভিত্তিতে বাণিজ্য দুই প্রকার, অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক। অভ্যন্তরীণ অর্থাৎ দেশের ভিতরে, আর আন্তর্জাতিক হচ্ছে ইন্টারন্যাশনালি। চলো এখানে অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝায় দেখো। অভ্যন্তরীণ বাণিজ্য কি? দেশের রাজনৈতিক সীমারেখার ভিতরেই হবে এর ব্যবসা বাণিজ্য, ঠিক আছে। রাজ্য বা প্রদেশের মধ্যে উদ্বৃত্ত বা ঘাটতি পণ্যদ্রব্য সেবা কাজের কেনাবেচা এবং আদান প্রদানকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। দেশের ভিতরেই এক জায়গা থেকে আরেক জায়গায়, রাজ্যের মধ্যে যখন কোনো পরিষেবা বা কোনো দ্রব্য উদ্বৃত্ত জায়গা থেকে ঘাটতি জায়গায় ক্রয় বিক্রয় করা হবে, তাকেই বলা হবে কি অভ্যন্তরীণ বাণিজ্য, দেশের ভিতরেই। যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের পাটজাত দ্রব্য পাঞ্জাবে রপ্তানি, মহারাষ্ট্রের তুলা পশ্চিমবঙ্গে আমদানি, এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ বাণিজ্য, দেশের মধ্যেই, ঠিক আছে। এটা আবার দুই প্রকারের হয়, পাইকারি বা আর হচ্ছে খুচরা বাণিজ্য। পাইকারি কি? পাইকারি হোলসেল ট্রেড, সবাই বুঝে হোলসেল কী জিনিস। তাহলে উৎপাদনের কাছ থেকে, উৎপাদক যে মার্কেট মানে জিনিসটা প্রোডাক্টটা তৈরি করছে তার কাছ থেকে সরাসরি একসঙ্গে অনেক দ্রব্য, একটা হিউজ অ্যামাউন্ট, একজন ব্যক্তি কী করছে, একটা এরিয়ার মধ্যে একজন পাইকারি হোলসেলার থাকে, তার কাছে কি জমা রাখা হয়, এবং সে একত্রে প্রচুর পরিমাণে দ্রব্য খুচরো ব্যবসায়ীদেরকে বিক্রি করার পরে মুনাফা অর্জন করে। এটা হচ্ছে পাইকারি বাণিজ্য। যেমন দার্জিলিংয়ের কমলালেবু কলকাতাতে কেনাবেচা হচ্ছে, ঠিক আছে। কলকাতাতে একজন পাইকারি বিক্রেতা আছে, তার কাছেই মনে করো যে যাচ্ছে, সে তারপরে আবার তার কাছ থেকে খুচরো ব্যবসায়ীরা কিনে কিনে নিয়ে গিয়ে বিক্রি করছে। এটা হচ্ছে কি পাইকারি বাণিজ্য। এবার খুচরো ব্যবসা কি? আচ্ছা, খুচরো হচ্ছে কি দেখো, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে, যারা পাইকারি হোলসেল করে প্রচুর দ্রব্য একসঙ্গে বড় দোকান খুলে বসে আছে, সেখানে কি একটা দুটো জিনিস নিতে গেলে তারা বিক্রি করবে না। সেক্ষেত্রে তারা কি, যে ছোট ছোট দোকানদাররা আছে তাদেরকে একটা বড় অ্যামাউন্টের জিনিস একসঙ্গে বিক্রি করে, এবং সেখান থেকে দাম কি কম দামে পাওয়া যায়। তো সেখানে কি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে একসঙ্গে প্রচুর পরিমাণে দ্রব্য ক্রয় করে সাধারণ ভোক্তাদের কাছে তাদের চাহিদা মতো অল্প পরিমাণে কম কম করে বিক্রি করে, এই কাজটাকেই বলা হচ্ছে কি খুচরো বাণিজ্য। যেমন মুদিখানার দোকান, স্টেশনারি দোকান, এখান থেকে কি নিত্য ব্যবহার্য জিনিসপত্র মানুষ ক্রয় করে থাকে। এবার পরিষেবামূলক কার্যাবলীর মধ্যে পড়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো ইন্টারন্যাশনাল বাণিজ্য, তাই তো। ইন্টারন্যাশনাল হবে, এটা স্পেলিং মিস্টেক আছে একটু, ঠিক আছে। তো এই ইন্টারন্যাশনাল ট্রেড, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড কি, যখন দেশের রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে দূরবর্তী বিভিন্ন দেশের মধ্যে উদ্বৃত্ত বা ঘাটতি পণ্য, উদ্বৃত্ত মানে এক্সেস পণ্য বা ঘাটতি পণ্য, অনেক সময় যেটা একটু পরে আমরা পড়বো পুনরপ্তানি বাণিজ্যে, সেগুলো কী করা হয়,
বা সেবা কাজের আদান প্রদান করা হয়, অর্থাৎ টেকনোলজি, ইনফরমেশন, এই তারপরে ধরে নাও চিকিৎসা, এগুলোর কথা বলা হচ্ছে। এগুলো যখন আমদানি রপ্তানি করা হয় তখন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য। যেমন ভারতের আকরিক লোহাকে জাপানের বৈদ্যুতিন দ্রব্য আবার ভারত ক্রয় করে, আবার মধ্যপ্রাচ্যের তেল ভারতে আদান প্রদান করা হয়। ঠিক আছে, মধ্যপ্রাচ্য থেকে তেল আমরা ক্রয় করি। তাহলে এটা হলো কি ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ দেশের সীমানার বাইরে। এটা কয় প্রকার হয়? এটা 3 প্রকার হয়, আমদানি হয়, রপ্তানি আর পুনঃরপ্তানি। তো আমদানি কি? যখন একটা ঘাটতি দেশ তার অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের জন্য অন্য একটা দেশ যার কাছে উদ্বৃত্ত আছে সেখান থেকে পণ্য সামগ্রী কিনে আনবে, তখন তাকে বলা হয় আমদানি। যেমন ইরান থেকে ভারত কি করে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা খনিজ তেল কিনে আনে, এটা হচ্ছে কি আমদানি বাণিজ্য। এবার আন্তর্জাতিক বাণিজ্যের এই রপ্তানি বাণিজ্যটা কি আরেকটা রূপ। রপ্তানি বাণিজ্য হচ্ছে কি, এক্ষেত্রে দেশের উদ্বৃত্ত পণ্য সামগ্রী অন্য কোনো ঘাটতি দেশে যেখানে চাহিদা রয়েছে সেখানে বিক্রির জন্য প্রেরণ করা হবে, এটাই হচ্ছে কি রপ্তানি বাণিজ্য। যেমন ভারত থেকে যুক্তরাজ্যে কি বিক্রি করা হয়? চা পাঠানো হয়, চা বিক্রি করা হয়। আর পুনঃরপ্তানি বাণিজ্য কি? পুনঃরপ্তানি বাণিজ্য খুব ইম্পর্টেন্ট। রি এক্সপোর্ট ট্রেড, উদ্বৃত্ত দেশের রপ্তানিকৃত পণ্য সামগ্রী যে দেশে উদ্বৃত্ত আছে যারা বিক্রি করছে তাদের কাছ থেকে আরেকটা দেশ কিনলো, ঠিক আছে, কেনার পরে কি করলো, সেই দেশটা অতিরিক্ত মুনাফা লাভের জন্য, অতিরিক্ত টাকা কামানোর জন্য তাদের দেশে জিনিসটা উৎপাদিতই হয় না, অথচ সে কী করছে, ওই পণ্যটাকে আবার সেই প্যাকেট থেকে খুলে আবার সেটাকে প্যাকেটিং করে সিল চেঞ্জ করে দিয়ে, নাম চেঞ্জ করে দিয়ে আবার সেটাকে রপ্তানি করছে বা বিক্রি করছে। এই যে ব্যবসাটা, এটাকে বলা হয় পুনঃরপ্তানি বাণিজ্য। যেমন যুক্তরাজ্য ভারত থেকে চা আমদানি করে, চা আমদানি করার পরে তারা পুনরায় ইউরোপের যে ছোট ছোট দেশগুলো আছে সেই দেশগুলোতে আবার সেই চাটাকে বিক্রি করে, কি করে বিক্রি করে। এক্ষেত্রে কী হয়, তারা জিনিসটা তাদের চা তো তাদের দেশে উৎপাদিত হচ্ছে না, কিন্তু তারাও চাটাকে দিয়ে ব্যবসা করছে, এটা হচ্ছে কি পুনঃরপ্তানি বাণিজ্য। এবার এই বাণিজ্যের জন্য কতগুলো ইন্টারন্যাশনাল সংগঠন আছে যেগুলো আন্তর্জাতিক বাণিজ্যকে কন্ট্রোল করে এবং যেগুলোর কতগুলো স্বার্থ বা কতগুলো উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে। তো এই বাণিজ্যগুলোর সংগঠনগুলোর সদস্য দেশ, তাদের উদ্দেশ্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কারা কারা আছে এগুলো, তো সদর দপ্তর কোথায় আছে এগুলো জানতে হবে। তো সবার প্রথমে আসে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্যুরো অফ ইউরোপ। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, এই 6টা দেশ ইউরোপিয়ান কমন মার্কেট ইসিএম, হ্যাঁ, এই 6টা দেশ নিয়ে গঠিত হয়েছে কি ব্যুরো অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ব্যুরো অফ ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপিয়ান কমন মার্কেট ইসিএম কি, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, স্পেন, পর্তুগাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, এই 15টা দেশ নিয়ে এটা গঠিত হয়েছে। এবার তোমরা G8 এর নাম সবাই শুনেছো। G8 কি করে? G8 হলো গ্রুপ অফ 8টা দেশের সংগঠন, যেখানে আছে কি যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান এবং রাশিয়া, এই 8টা দেশ আছে এই গ্রুপ অফ 8-এ। ঠিক আছে, এই গ্রুপ অফ 8-এর সিম্বল এটা। আন্তর্জাতিক বাণিজ্য দেখো, আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্ক, এর খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্ক কি? সার্ক হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, এটা হচ্ছে এর পুরো নাম। সার্কের পুরো নামও জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষায়, তার পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালে এর সদস্য দেশ ভারত, পাকিস্তান, এরা গঠিত হয় 1985 সালে। আর এর সদস্য দেশের মধ্যে কে কে আছে? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই 8টা দেশ আছে। আমাদের এই 8টা প্রতিবেশী দেশ সার্কের অন্তর্ভুক্ত। এবার অনেক সময় পরীক্ষায় একটু অন্যরকম প্রশ্ন জিজ্ঞেস করে যে নিম্নলিখিত এমসিকিউ এর মধ্যে আসতে পারে, নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? এক্ষেত্রে মনে রাখবে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার সার্কের অন্তর্ভুক্ত নয়। এর সদর দপ্তর কোথায় আছে? নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত, এটাও ইম্পর্টেন্ট। উদ্দেশ্য কি? উদ্দেশ্যে সার্ক তৈরি করা হলো। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন কেন গঠন করা হলো? সদস্য দেশগুলোর মধ্যে অর্থ, রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, এই সমস্ত আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা। এর পাশাপাশি আর কি? এর পাশাপাশি আমাদের এই যে দেশগুলো আছে এদের মধ্যে ব্যবসা, তারপর শিক্ষার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যাতায়াত করতে পারবে সহজে এবং ব্যবসা বাণিজ্য বেশি হবে। এক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা বা ছাড়পত্র থাকবে এবং মানুষ চিকিৎসার জন্য যেতে পারবে। সাংস্কৃতিক মেলবন্ধন হবে, যেমন এশিয়া কাপ, ঠিক আছে, আমাদের
এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে হয়, যাতে তাদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে। এশিয়ান গেমস, তো এগুলো হচ্ছে কি সবগুলোই যে সার্ক অন্তর্ভুক্ত যে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলো আছে তাদের মধ্যে যাতে স্বার্থ সুরক্ষিত হয়, তাদের মধ্যে একটা যাতে সমঝোতা থাকে, মিল থাকে, তারা যেন শক্তিশালী দেশগুলো যেগুলো আমাদের পৃথিবীর মধ্যে শক্তিশালী দেশ যেমন আমেরিকা, রাশিয়া, চীন আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে, সেজন্য এই সংগঠনটা গড়ে তোলা। এরপর আছে কি সাপটা। সাপটা কি? সাপটা হলো সার্কভুক্ত দেশগুলি নিজেদের মধ্যে যৌথ বাণিজ্য সহযোগিতার জন্য 1993 সালে সাউথ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট গঠন করে। সাপটার পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড আর এগ্রিমেন্ট, ঠিক আছে। এর ফলে কি হয়? সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক সুগঠিত হয়, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হলো সাফটা, যেটা হলো কি 1993 সালে ফ্রি ট্রেড এরিয়া গঠন করে এটা সাফটা, ঠিক আছে। 1993 সালে এটা গঠিত হয়, যেখানে মুক্ত বাণিজ্য নীতির কথা বলা হয়েছিল। এবার এখান থেকে এটার থেকে ইম্পর্টেন্ট হলো ওপেক। যে ওপেক কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেকের পুরো নাম। এটা কোথায় অবস্থিত, কি ব্যাপারের বৃত্তান্ত? ওপেকের লোগো দেখতে পাচ্ছ। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার খনিজ তেল রপ্তানিকারক দেশ, যে সমস্ত দেশগুলো গোটা পৃথিবীতে খনিজ তেলের ব্যবসা করে, অর্থাৎ খনিজ তেল বিক্রি করে ঘাটতি দেশগুলোতে, যেমন ভারত। তো এই সমস্ত দেশগুলো যখন দেখলো যে গোটা বিশ্বে মধ্যে খনিজ তেলের ভাণ্ডার সব থেকে বেশি তাদের কাছে আছে, তো সেক্ষেত্রে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবং তাদের মধ্যে যেন প্রতিযোগিতা না হয়, তারা যেন বাজারে টিকে থাকে, লাভবান হয়, সেজন্য তারা এই সংগঠন গড়ে তুলল। কারা কারা? মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো। বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা রপ্তানির নীতি নির্ধারণের উদ্দেশ্যে এটা গড়ে তোলা। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সাল 1960 সালের 14 সেপ্টেম্বর ইরাকের রাজধানী বাগদাদে এটি গড়ে ওঠে। আর এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় আছে? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে আছে, ঠিক আছে। সদস্য দেশ বর্তমানে সার্কের সদস্য দেশ আছে 12টি, ঠিক আছে। এশিয়াতে কে কে আছে? এশিয়ার আছে সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরান। আর আফ্রিকার আছে 7টা দেশ, তার মধ্যে কী কী আছে দেখো, লিবিয়া, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা। দক্ষিণ আমেরিকার আছে ভেনেজুয়েলা এবং ইকুয়েডর। এই দেশগুলোর মিলে ওপেক গঠিত হয়েছে, ঠিক আছে। যার মধ্যে কি দেখা যাচ্ছে, এশিয়ার এই দেশগুলো রয়েছে, আর আফ্রিকার লিবিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আমেরিকার আছে আবার ভেনেজুয়েলা এবং ইকুয়েডর। এরা সবাই মিলে কি গঠিত করেছে? ওপেক এই সংগঠনটা তৈরি করেছে। কেন গঠন করেছে? ওপেকের উদ্দেশ্য কি গঠন করার? দেখো উদ্দেশ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো উদ্দেশ্য হলো এক, সদস্য দেশগুলির মধ্যে কি খনিজ তেল সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ নীতি। এই যে দেশগুলো যারা সবাই খনিজ তেলের ব্যবসা করে, বিদেশে বিক্রি করে, তাদের মধ্যে কি একটা সামঞ্জস্যপূর্ণ, একটা সমঝোতাপূর্ণ নীতি থাকবে। এককভাবে বা সমষ্টিগতভাবে সদস্য দেশগুলির মধ্যে যে বাণিজ্যিক স্বার্থ, তাদের মধ্যে যেন কম্পিটিশন শুরু না হয়, যে কে কত কম দামে খনিজ তেল দিয়ে বিক্রি করে কাস্টমার ধরতে পারে, এরকম কম্পিটিশন যাতে না হয়, তার জন্য তারা এই সংগঠন করে তুললো। ভালো করে বোঝো। এর পাশাপাশি যদি অনেকগুলো দেশ বা একই ধরনের ব্যবসা যদি সবাই দোকান খুলে বসে, তো কাস্টমার কার কাছে যাবে, কেন যাবে? সেটা কি দামের উপর নির্ভর করে। ঠিক এই জিনিসটাই, যাতে কেউ কাউকে দামে যাতে ওভারটেক করতে না পারে, দামে যেন কাউকে টেক্কা দিতে না পারে, সেজন্য তারা কী করলো, বাণিজ্যিক স্বার্থ সুরক্ষার জন্য এই সংগঠন গড়ে তুললো। অর্থাৎ তাদের এই সমস্ত 12টা দেশের মধ্যে যে কোনো দেশে গিয়ে তেলের দাম করলে তেলের দাম সেম বলবে। 2 নম্বর, বিশ্ববাজারে তেলের মূল্য নির্ধারণ করা। এবার এই 12টা দেশ মিলে যদি তেলের প্রাইস ফিক্স করে, তো সেক্ষেত্রে কি গোটা বিশ্বে তেলের দামকে কিন্তু ওরা কন্ট্রোল করতে পারছে, তাই না? বিশ্ব কিন্তু ওদেরকে কন্ট্রোল করতে পারবে না, এটা একটা উদ্দেশ্য। 3 নম্বর, এই যে সদস্য রাষ্ট্রগুলি আছে তাদের তেল উত্তোলনের সীমা নির্ধারণ করা। দেখো মাটির নিচ দিয়ে খনিজ তেলের যে লেয়ার আছে সেটা কিন্তু কানেক্টেড, সেক্ষেত্রে কেউ যদি বেশি তেল উত্তোলন করে, অন্য দেশের ক্ষেত্রে সেই তেলের ঘাটতি দেখা যাবে। সেই জন্য তাদের মধ্যে কি সম্পর্ক এটা হয় এবং চুক্তি এটা হয় যে তারা খনিজ তেলের একটা লিমিট পরিমাণ খনিজ তেলই সবাই উত্তোলিত করবে। আর কি উদ্দেশ্য ছিল? আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের যোগান অব্যাহত রাখা এবং সদস্য রাষ্ট্রগুলির আয় সুনিশ্চিত করা। এবার তেল যদি ওরা বিক্রি না করে, তাহলে তাদের আয় কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে যেন তেলের অভাব না হয়, সেটাও তারা দেখতো, যাতে কাস্টমাররা রেগে না যায়। এবার
ওপেকের পাশাপাশি আরেকটা সংগঠন পরবর্তীকালে গঠিত হয়, যেটা হচ্ছে ওয়াপেক নামে পরিচিত। এটা এশিয়া এবং আফ্রিকার যে খনিজ তেল রপ্তানিকারক দেশগুলো আছে তাদের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য এই সংগঠনটা গঠিত হয়, যেটা অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নামে পরিচিত। গঠিত হয় 1968 সালে 9 জানুয়ারি। এর সদর দপ্তর আছে কুয়েতে। ঠিক আছে, সদস্য দেশ বর্তমানে এর সদস্য সংখ্যা হলো 10টা। যেমন এশিয়ার মধ্যে আছে কি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সিরিয়া। আফ্রিকার কে আছে? আফ্রিকার আলজেরিয়া, লিবিয়া, মিশর। 1987-এ টিউনিশিয়া এর সদস্যপদ আবার কি করে প্রত্যাহার করে এর সদস্য থেকে বেরিয়ে আসে। উদ্দেশ্য কেন গঠন করা হলো ওয়াপেক? আরব ও আফ্রিকার যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে তেল সংক্রান্ত যে সমঝোতা আছে, আরব এবং আফ্রিকার রাষ্ট্রগুলোর মধ্যে তেল সংক্রান্ত যে বিবাদ বা ব্যাপারগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করা, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি করা এবং খনিজ তেল ভিত্তিক যে শিল্পগুলো আছে তাদের উন্নতি ঘটানো, এবং একসাথে পরিকল্পনা গ্রহণ করা, এবং সব বিষয়গুলোর ক্ষেত্রে তেল সংক্রান্ত যত বিষয় আছে যাবতীয় বিষয়ের ক্ষেত্রে কি তারা কি করবে? একসঙ্গে একটা পরিকল্পনা গ্রহণ করবে। এবার বিশ্বের অন্যতম একটা সংগঠন যেটা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে পরিচিত। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি? দেখো, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হলো আন্তর্জাতিক বাণিজ্যের সর্ববৃহৎ একটা কেন্দ্রীয় সংগঠন, যেটা বিশ্ব বাণিজ্য সংগঠন নামে পরিচিত। ঠিক আছে, বিভিন্ন আঞ্চলিক যে বাণিজ্যিক গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে যোগসূত্র, সহযোগিতা রচনা করে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নীতির সমন্বয় ঘটানো, এটা হচ্ছে যে সংগঠনটা করে থাকে সেটা হলো WTO। বিকাশ এর সৃষ্টি, এর জন্ম যদি দেখি তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন ধ্বংসপ্রায় অর্থনীতির পুনর্গঠন হলো তখন 1947 সালে 23টা দেশ সুইজারল্যান্ডের জেনিভাতে গিয়ে একটা বিশ্ব সম্মেলন, ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সম্মেলন করলো, যেখানে বিভিন্ন বহুজাতিক সংগঠন গুলো একসঙ্গে হয়ে একটা চুক্তি তৈরি করলো। এটি শুল্ক এবং বাণিজ্যের উপর সাধারণ চুক্তি বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, বা প্রথমে গ্যাট নামে পরিচিত ছিল। ঠিক আছে, সালটা কত ছিল? 1947। এই বিশ্ব বাণিজ্যের নতুন ধাঁচের সন্ধানে 1994 সালের 15ই এপ্রিল এই গ্যাটকে আবার বিলুপ্ত করা হলো। অর্থাৎ 1947 সালে এই WTOর জন্ম হয়েছিল, তখন নাম ছিল এর গ্যাটের পুরো নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। ঠিক আছে, এবার এর মধ্যে কিছু পরিবর্তন আনা হলো এবং আনার পরে 1994 সালের 15ই এপ্রিল গ্যাটকে পুরোপুরি এই সংস্থাটাকে বিলুপ্ত করা হলো। গ্যাট নামটার যে সংস্থাটা, বিশ্ব বাণিজ্য সংস্থা, সেটাকে বিলুপ্ত করে 1995 সালের 1 জানুয়ারি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করলো। 2008 সাল পর্যন্ত এর সদস্য সংখ্যা ছিল ভারত সহ 155টা। আর এর সদর দপ্তর মনে রাখবে সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। কেন গঠন করা হলো WTO? উদ্দেশ্য দেখো, এক, বিশ্ব বাণিজ্যকে অবাধ এবং মুক্ত করা, গোটা বিশ্বে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, ইনকাম করতে পারে যে বাণিজ্যিক সংগঠন বা বাণিজ্যের যে কোম্পানির যে মালিক আছে তারা, এবং সুস্থ প্রতিযোগিতা যাতে বিষম না হয়, প্রতিযোগিতা যাতে এমন পর্যায়ে চলে না যায় যে তাদের মধ্যে খুনোখুনি হয়, তো এই জন্য বলেছে সুস্থ প্রতিযোগিতা। স্বচ্ছ এবং পক্ষপাতহীন বাণিজ্যের প্রবর্তন, যেখানে বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে থাকে, সেটার যাতে পক্ষপাতহীন হয় সেটার উপর। তারপর বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো, ব্যবসাকে যাতে গোটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায় সেটা একটা উদ্দেশ্য। আর বাণিজ্যিক বিশ্বায়নের পথ প্রশস্ত করা, গোটা বিশ্বকে যাতে বাণিজ্যের দিক থেকে বিশ্বায়ন করা যায়, অর্থাৎ একটা দেশ যাতে আরেকটা দেশে সহজে পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারে, বিক্রি করতে পারে। আর যেগুলো বহুজাতিক সংস্থা আছে তাদের মধ্যে সেই সংস্থাগুলিকে বিভিন্ন দেশে বাণিজ্যের সুযোগ করে দেওয়া। আর এই বহুজাতিক যে সংস্থাগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে গোটা বিশ্বে যারা ব্যবসা করে, তাদেরকে গোটা বিশ্বের দরজা খুলে দেওয়া, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যাতে তারা ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। ঠিক আছে, তো এই কয়েকটাই ছিল গুরুত্বপূর্ণ যে ক্লাসে তোমরা দেখতে পারলাম যে WTO, তারপরে আমরা কি পড়লাম? ওয়াপেক, ওপেক, সার্ক, তারপরে সাপটা, এই যে পড়াগুলো আমরা পড়লাম G8, গ্রুপ অফ 8। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। বিগত সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে। এখানে পুনরপ্তানি বাণিজ্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য কি, এটাও ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকের ক্লাসে
এই যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী আমি সমাপ্ত করে দিলাম। এখান থেকে গুরুত্বপূর্ণ জায়গা এগুলোই খুব ভালো করে পড়ো। ভূগোলে এই জায়গা থেকে আর কোনো প্রশ্ন মিস হবে না। সদর দপ্তর, সদস্য সংখ্যা, পুরো নাম, ঠিক আছে, জেনে নাও। তো অবশ্যই ক্লাসটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে হবে, এবং অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেখানে আমরা এর পরবর্তী অংশটা অবশ্যই আলোচনা করব, সেখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভকামনা এবং প্রীতি ও শুভেচ্ছা থাকলো। সবাই অনেক আনন্দ করো, মজা করো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা অবশ্যই করো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, এনজয়।